বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটি রোগী দিয়ে চেষ্টা করব যে শুধুমাত্র লক্ষণ সমষ্টি ওষুধ নির্বাচনের ভিত্তি নাকি এর সাথে অর্গানন অফ মেডিসিন প্রয়োজন, চিররোগের কারণ বইটি জানা প্রয়োজন, নাকি শুধুমাত্র ম্যাথমেটিক্যাল লক্ষণ করব আর ওষুধ দিব, তেমন কিনা সেটাই আলোচনা করার চেষ্টা করব। একটা রোগীর বর্ণনা দিয়ে আমি সেটা বোঝানোর চেষ্টা করব। তবে এই বর্ণনাটা আমি যে গত শনিবারে যে আলোচনা করছিলাম সেই আলোচনা দিয়ে পুনরাবৃত্তি, কিন্তু আজকে একটু ভিন্ন ভাবে বলার চেষ্টা করব। কারণ গত শনিবারের যে ক্লাসটা ছিল বা আলোচনাটা ছিল, এটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। এই জন্য আলোচনাটা আমি একটু পুনরাবৃত্তি নিয়ে আসলাম, যাতে আমরা আপনারা নিশ্চিত, আমি জানি আপনারা সকলেই অনেক অনেক জ্ঞানী, কিন্তু এই পুনরাবৃত্তি আলোচনার কারণ হলো অন্তপক্ষে আমি শিখতে পারবো বা আমার প্রত্যেকটা রোগীতে মনে করতে পারবো যে এভাবেই ওষুধটা প্রয়োগ হবে। নিজের শেখার স্বার্থে নিজেকেই রোগীর কাছে ভালোভাবে উপস্থাপন করার স্বার্থেই আজকের আবার পুনরাবৃত্তি। তবে এই পুনরাবৃত্তিটা শুধুমাত্র ম্যাটারমেটিকা থেকে লক্ষণ করবো আর ওষুধে মিলাবো, এই বিষয়টাও এখানে সংযুক্ত থাকবে। দেখুন, একটা রোগী নাম হচ্ছে ক, ওর পিতার নাম খ, আর দৈহিক গঠন একটা মেয়ে, ও দৈহিক গঠন চিকন, লম্বা, চুলগুলো হালকা পাতলা, ওর চাহনিটা গভীর, কিন্তু সমস্যা হলো ওর রোগটা হচ্ছে প্যাথোলজিক্যাল রিপোর্ট মির্গি। ব্রেনের ছোট্ট একটা সম্ভাবনা টিউমারের, সেখান থেকে এই মির্গিটা হয়েছে। ওর চোখ সবসময়ের জন্য টিপ টিপ করে, পিছনের দিক বাঁকা হয়ে যায়। যখন বাঁকা হয়ে যায় ওই সময় ওর কিছুই মনে থাকে না, ওই সময়টা সে ভুলে যায়। কিন্তু এটা সময় বেশিক্ষণ থাকে না, অল্প সময়ের মধ্যে ভালো হয়। এটা অনেকদিন চলতে চলতে এখন চোখে কম দেখে, চোখ চুলকায়, চোখ খসখস করে, রোদ্রে গেলে চোখ দিয়ে পানি পড়ে, ঘুমের মধ্যে চমকে ওঠে, এটা প্রায় দিনই হয়, কোনো কোনো রাতে 4-5 বারও হয়ে যায়। কানের পাশে কপালে প্রচন্ড ব্যথা হয়। সবচেয়ে বড় বিষয় হলো ও ছোট্টবেলা থেকে ভালো ছাত্রী, কিন্তু এখন তার পড়া রাতে পরে সকালবেলা সে ভুলে যায়, পড়া মনে থাকছে না। শরীরে আঁচিল আছে, তাহলে আমরা চিকিৎসা দিব, শুধুমাত্র এই রোগটি সারলে কিন্তু হবে না। ওর জন্য এই পড়াশোনাটা রাতে যে মুখস্থ করছে এটা যেন মনে থাকে আর যেন ভুলে না যায়। শুধুমাত্র রোগটা কমলেই কিন্তু হবে না, এটাও যেন ভালো হয় সেই দিকটাও আমাদের কিন্তু দেখতে হবে। এই রোগীর টিকা নেওয়ার ইতিহাস আছে। ওর রোগগুলো ঠান্ডায় বর্ষায় বৃদ্ধি পায়, মনে করে এই রোগটা কখনোই তার ভালো হবে না। আর ঘুমের মধ্যে যেমন চমকে ওঠে, আর একটা বড় সমস্যা, সে ঘুম আসলেই স্বপ্ন দেখা শুরু করে, কখনো আকাশে ওড়ে, কখনো ভয় পায় ইত্যাদি। ওকে যখন আমি প্রশ্ন করছিলাম তখন উত্তরগুলো খুব চিন্তা করে দিচ্ছিল, সহজে কোনো কথা বলছে না, মনে হয় যে সবকিছু সে গোপন রাখতে চাচ্ছে। এই খিচুড়িটা এটা ওইভাবে স্বীকার করতে চাচ্ছে না, ওই রকম একটু। আমি রোগী হিসেবে, রোগীটা হচ্ছে গরম কাপড়, শীতের দিনেও গোসল করে, ওর পিপাসা বেশি, ঘাম বেশি, ঘামে দুর্গন্ধ হয়,
ঝাল লবণ প্রিয়, পায়খানা তার ক্লিয়ার না, প্রস্রাবও ক্লিয়ার না, প্রস্রাবে জ্বালা পোড়া হয়, দুনালার প্রস্রাব হয়। মনে করে সে তার পিছে পিছে কে যেন হাঁটছে, সবকিছুতেই সন্দেহ হয়, রাগ বেশি তবে চেপে রাখে। আমি রোগীর এই হেরার বৃদ্ধি যদি ধরি, গোপন করার প্রবণতা যদি আমি ধরি, স্বপ্নবহুল নিদ্রা যদি আমি ধরে নেই, আর যে ধাতুগত যে লক্ষণগুলোর কথা বললাম, এই লক্ষণগুলোতে থুজা ওষুধ নির্বাচিত হয়। আমিও তাকে থুজাই দিচ্ছিলাম, থুজাই দিব, কিন্তু স্যার হ্যানিম্যান বলল তুমি থুজা দিও না। কেন থুজা দিলে তুমি? দাঁড়াও। আমি থমকে দাঁড়ালাম। হয়তো ভাবছেন হ্যানিম্যান কোথায় থেকে আসলো। না, হ্যানিম্যানের সাথে আমার দেখা হয়নি, দেখা হওয়ার কোনো সুযোগও নেই, কারণ এই মর্তে তিনি আর নেই। কিন্তু তার অমর সৃষ্টি কিছু বই তিনি রেখে গেছেন, তার মধ্যে প্রাচীন ক্রিয়ার কারণ একটি অন্যতম। এই অমর গ্রন্থ আমাকে ডেকে বলল, তুমি থুজা দেওয়ার আগে একটু ভাবো না কেন, থুজা দিয়ে না। তাহলে ভাবনায় নিলাম, কারণ থুজা দিলে এই রোগী আরোগ্য হবে না। তাহলে কেন? তাহলে সেই গতদিনের কথায় যে আমি আরোগ্য চ্যাপ্টারে গেলাম, অধ্যায়ে সেখানে পেলাম যে যদি কোনো মানুষ একটি মায়াজাম আক্রান্ত থাকে, তাহলে সেই মায়াজামের ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করা যাবে। যদি একাধিক মায়াজম বা 3টি মায়াজম দ্বারা যদি আক্রান্ত থাকে, তাহলে সেই রোগীতে ছোড়া মায়াজম প্রকট থাকে এবং সর্বাধিক শক্তিশালী থাকে। এই শক্তিশালী মায়াজম থেকে চিকিৎসা শুরু করতে হবে। এই ছোড়া মায়াজম যখন রিসিসিভ হবে বা নিষ্ক্রিয় হবে বা সুপ্ত হবে, তখন আরেকটি মায়াজম তখন প্রকট হবে, সেই মায়াজমের চিকিৎসা দিতে হবে। সেই মায়াজমটি নিবৃত হবার পর তার মধ্যে থাকা আরেকটি মায়াজম প্রকট হবে। এই প্রবল এই মায়াজমটি যখন আমরা চিকিৎসা দিব, তখন এই পর্যায়ক্রমে প্রতিটি মায়াজম যখন নিবৃত হয়ে যাবে, তখন তার শরীরের সমস্ত লক্ষণগুলো দূর হবে, এই মানুষটি সুস্থ হবে। যে সুস্থ হ্যানিম্যান আদর্শ আরোগ্যের কথা বলেছেন, স্যার কিন্তু এখানে তাহলে এই রোগীতে আমরা কি করে বুঝবো যে একাধিক মায়াজম আক্রান্ত? দেখুন, এই মেয়েটি শুকনো আর খিঁচুনি, ভুলে যাওয়ার প্রবণতা, ওর শরীরে আঁচিল, চোখে কম দেখা, পানি পড়া, এই বিষয়গুলো কিন্তু সিফিলিটিক। পরাম ভুলে যাওয়াটা শরীর, আঁচিল, ব্রেনের মধ্যে টিউমার, সাইকোটিক। তাহলে এর মধ্যে 3টি মায়াজম বিদ্যমান। স্যার হ্যানিম্যান বললেন যে তুমি সোরা মায়াজম থেকে ওষুধ দাও। তাহলে আমি যদি এই রোগীতে থুজা দিতাম, তাহলে কি হতো? হ্যালো, আমি এখন একটা ক্লাসে আছি, তো এখন কথা বলবো না। আচ্ছা, তাহলে স্যার হ্যানিম্যান যদি স্যার হ্যানিম্যানের কথা না মেনে আমি থুজা দিতাম, তাহলে কি হবে? আমরা যারা লক্ষণের উপর নির্ভরশীল, শুধুমাত্র লক্ষণ দেখে ওষুধ দেই, যারা ম্যাথমেটিকের উপরে ওষুধ দেই, তাদের স্যার বললেন তুমি এখানে থুজা দিও না। আমরা যদি দেই তাহলে কি হবে? স্যারের
অমান্য করে যদি আমি ওষুধ দেই তাহলে কি হোমিওপ্যাথি চিকিৎসা হবে সেটি? নিশ্চয়ই হোমিওপ্যাথি হবে না। যদি হোমিওপ্যাথি না হয় তাহলে কি হবে? আর হোমিওপ্যাথি না হলে, সদস্য না হলে, তাহলে কখনোই এই রোগীটি আরোগ্য হতে পারে না। আর যদি হোমিওপ্যাথি না হয় তাহলে তো তাকে হোমিওপ্যাথি চিকিৎসা বলা যাবে না। আর এই জন্যই স্যার হ্যানিম্যান বলছেন যে হোমিওপ্যাথি বাক্স থেকে হোমিও ওষুধ দিয়ে চিকিৎসা হলেও তাকে হোমিওপ্যাথি চিকিৎসা বলা যায় না। যারা আমরা স্যারের অবাধ্য হয়ে চিকিৎসা করি সেই চিকিৎসাটাকে ভণ্ড চিকিৎসা বলে, অপহোমিওপ্যাথ বলে। আমি আশা রাখি আমাদের এখানে এমন কেউ নিশ্চয়ই নেই যারা ভণ্ড হোমিওপ্যাথ হতে চায়, অপহোমিওপ্যাথ হতে চায়। আমরা কি এখানে কেউ কি এমন আছি যে ভণ্ড হোমিওপ্যাথ হবো? আমার মনে হয় নিশ্চয়ই না। তাহলে রোগীর চিকিৎসাটা হবে সরমায়োজন থেকে, কিন্তু রোগীতে বর্তমান লক্ষণ সাইকোটিক। রোগীর বর্তমান লক্ষণ সাইকোটিক, তাহলে আমরা সরমায়োজন কিভাবে নির্ণয় করব? তাহলে আমাকে এই জায়গায় আমি একটা কথা বলে রাখি। একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার শ্যামল কুমার দাস তিনি নতুন কোন পথ তৈরি করেননি। শব্দ হচ্ছে, যারা তাকে নতুন মতের কথা বলে এড়িয়ে যেতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, দেখুন তিনি নতুন মত তৈরি করেননি। তিনি শুধুমাত্র দেখিয়ে দিয়েছেন যে স্যার হ্যানিম্যানের যে সঠিক পথ, যে পথটা আমরা দেখিনি, চিনিনি, সেই অচেনা পথগুলো শুধু তিনি আমাদেরকে সামনে উপস্থাপন করছেন। আর আমরা সেই পথে হাঁটবো। যারা আমাদেরকে নানান কথা বলেন তাদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা এই রোগীতে থুতা দিন, আরোগ্য হবে না। কে বলছেন? স্যার হ্যানিম্যান বলছেন। এখন আমরা ডাক্তার শ্যামল কুমার দাস আমাদেরকে বললেন যে না, তুমি স্যারের কথাটা মেনে ওষুধ দাও। কথাই দাও, 1 নং সূত্রে আসো যে তুমি কি করতে চাও। একটা মানুষের পূর্বের স্বাস্থ্য ফিরে দিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই খোঁজ নিতে হবে এই মানুষটার সুস্থ অবস্থার লক্ষণগুলো কি ছিল। আমি যদি সুস্থ অবস্থাটা না জানি তাহলে এই মানুষটাকে কি করে নিয়ে যাব সেখানে? আমি একটা মানুষের ঠিকানা জানি না, আমাকে বলা হলো যে তার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। তাহলে আমি বাড়িটার ঠিকানা তো আমাকে আগে জানতে হবে, তারপরে না হয় আমি তাকে বাড়িতে নিয়ে গেলাম। মানুষটা রংপুরের, আমি নিয়ে গেলাম খুলনায়, তাহলে কি হবে? এই মানুষটির সুস্থ অবস্থা নিয়ে যেতে হলে আমাকে অবশ্যই যে ঠিক সেই জায়গায় পৌঁছতে হবে। ডাক্তার শ্যামল কুমার দাস শুধুমাত্র আমাদের এই পথটা দেখিয়ে দিয়েছেন যে তুমি এই পথে গেলে স্যার হ্যানিম্যানের আদর্শ আরোগ্যে পৌঁছিতে পারবে। এই জন্য আমি জানার চেষ্টা করলাম যে ও জন্মের পর কতক্ষণ পর কান্না করছে। ওর মা বলল জন্মের একটু দেরিতে কান্না করছে। দেরিতে কান্না মানেই হলো অন্য কিছু। তারপরে 3-4 মাস একাধারে কান্না করছে। ওর নাভিতে রক্ত পড়তো, দিনে ঘুমাতো, রাতে ঘুমাতো না, রাতে খুব কম ঘুমাতো, মায়ের সাথে খেলা করার চেষ্টা করতো, ও চেতন থাকতো। এই বাচ্চাটি প্রস্রাবের মধ্যে প্রস্রাব করে ঘুমায় থাকতো। দিনে যে ঘুমাতো আমাদের প্রস্রাব করে আর সে জাগনা পেত না, প্রস্রাবের মধ্যেই ঘুমিয়ে থাকতো। এত বেশি ঘুমাতো দিনে, মা মাঝে মধ্যে ভয় পেয়ে যেতেন যে আমার মেয়েটি মারা গেল কিনা। এই জন্য মাঝে মধ্যে নাক প্যাট দেখতেন। ছোটবেলা থেকে সেই ছোট্ট থেকে অচেনা কোলে যেত না। অচেনা মানুষের কোলে গেলে সে কান্না করত, মায়ের কোলে সে ভালো থাকতো। এখন আমরা অনেকেই এই যে নাভিতে রক্ত পড়া,
এখান থেকে কিন্তু অনেকে চিকিৎসা শুরু করতে চায়। আমরা নাভিতে রক্ত পড়া থেকে যদি হয়, তাকে সাধারণত অ্যাপ্রোটেনাম দিয়ে চিকিৎসা শুরু করে। আমি দেখুন, আপনি যদি অ্যাপ্রোটেনাম দিয়ে চিকিৎসা শুরু করেন, তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, অ্যাপ্রোটেনাম সিফিলিটিক মায়াজমের অন্যতম ওষুধ, আর স্যার এখানে বলেছেন যে সোরা থেকে ওষুধ দিতে হবে। তাহলে আপনি এই অ্যাপ্রোটেনাম দিয়ে স্যারের কোন কথাটা, কোন জায়গাটা আপনি মেনে নিলেন? আপনি কি স্যার হ্যানিম্যানের সাথে বিদ্রোহ করলেন না তো? আমি অ্যাপ্রোটেনাম সুজা দিয়ে যদি চিকিৎসা করি, হয়তো হয়তো এই রোগটা সেরে যাবে, কিন্তু এই রোগী আরো জটিল থেকে জটিলতম রোগে আক্রান্ত হবে। তাহলে আমাদের কি করণীয়? তাহলে এই রোগীতে অবশ্যই সোরা থেকে ওষুধ দেব। তাই আমি সোরার লক্ষণগুলো শোনার চেষ্টা করলাম। দেখুন, দিনে ঘুমায়, রাতে জেগে থাকে, এটা সোরা মায়াজমের অন্যতম লক্ষণ। ও তার আগে আজকে বলি, আমি এটা কেন ক্লাসিক্যাল বলছি, আপনারা তো অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ ক্লাসিক্যাল ধাঁচে যদি আমরা না বলি, তারা আমাদেরকে মনে করে যে হ্যাঁ, ওনাদের তো ওষুধ তো সিলেক্টেড, এটার পরে এটা দিবে। আমি ক্লাসিক্যাল ধাঁচে আজকে বলে দেখাতে চাচ্ছি যে দেখুন সিলেক্টেড ওষুধ কি করে হয়। মেয়েটিকে প্রশ্ন করলাম যে তুমি কোন ক্লাসে পড়ো? ও বললো আমি একাদশ শ্রেণীতে, বিজ্ঞান বিভাগে। কেন তুমি পড়াশোনা করছো? একটা ভালো চাকরি করব। কিসের চাকরি? অনেক কিছু তো হতে ইচ্ছা করে। অনেক কিছু মানে কখনো ডাক্তারি পড়তে ইচ্ছা করে, কখনো উকিলি, মানে এরকম বেশ কয়েকটা বিষয়ের কথা বললো। সোরা মায়াজমের মানুষগুলো অনেক বেশি কিছু চায়। তাই আমি ওর শ্রমের দিকে দেখলাম, প্রশ্ন করলাম তুমি এই যে অনেক কিছু হতে চাচ্ছ, এই জন্য পড়াশোনাটা কেমন করো? পড়াশোনা করি। কেমন? আমি ধরে রাখতে পারি না, আজকে পড়ি, কয়েকদিন খুব মনোযোগ দেয়, আবার মনোযোগটা থাকে না। অর্থাৎ সোরা মায়াজমের রোগীগুলো কোন জিনিসের সাথে একাধারে লেগে থাকার মতো পরিশ্রম তারা করতে পারে না। তাহলে এই রোগী আমাকে লক্ষণে, চলনে, বলনে বুঝিয়ে দিল যে তার মধ্যে সোরা মায়াজম প্রকট। এই জন্য তাকে সোরা মায়াজম থেকে আমি তাকে সরিনাম ওষুধটাই দিলাম। কিন্তু কোনো উপকার হলো না, কোনো উপকারই হলো না। আমি শক্তি বাড়িয়ে কমিয়ে দেখলাম, না, কোনো উপকার হলো না। কেন উপকার হলো না? আমি ভাবলাম ওষুধটা তো ঠিক, কেন উপকার হলো না? আরো গভীর ভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। মনে মনে ভাবলাম আমার ওষুধটা ঠিক হলেও ভুলটা আসলে কোথায়, এমন হচ্ছে কেন? এই জন্য আরোগ্য পথের বাধা আমি খোঁজা শুরু করলাম, বা আমার কোনো লক্ষণ আরো ছেড়ে যাওয়া হলো কিনা সেটাও খোঁজার চেষ্টা করলাম। এই রোগীর মাকে জিজ্ঞাসা করলাম যে আপনার জীবনের রোগগুলো বলুন। তার অনেকগুলো রোগ, এবং ছোটবেলায় এই মাকে পুকুরে দংশন করে। রোগী প্রস্রাবের মধ্যে ঘুমায়, এমন ঘুমায় মা ভয় পায় যে আমার বাচ্চাটি মারা গেছে কিনা, এই জন্য মাঝে মধ্যেই তার নাক পেট দেখেন। তাহলে এই নাক পেট দেখা, প্রস্রাবের মধ্যে ঘুমিয়ে থাকা, মাকে ছোটবেলায় কুকুরের দংশন, একদিকে আরোগ্য পথের বাধা দংশন, আর একদিকে লক্ষণ লাইসিনের, এই মিলে আমি তাকে লাইসিন ওষুধটা দিলাম। এবার তার সুস্থতা শুরু হলো। তার মাথা ব্যথা কমা শুরু হলো, তার কপালের ব্যথাটা কমা শুরু হলো, চোখের টিপ টিপ পারানিটা কমে গেল, খিঁচুনিটা কমে গেল,
এভাবে যখন কমতে থাকলো, তাহলে যদি আজকে আমরা এই আরোগ্য পথের বাধাটাকে গুরুত্ব না দিতাম, তাহলে এই মেয়েটি কখনোই সুস্থ হতো না, এটা সুস্থ হতো না। আর একটি মানুষকে সুস্থ করাই কিন্তু আমাদের উদ্দেশ্য, অর্থ উপার্জন উদ্দেশ্য নয়, রোগ আরোগ্য উদ্দেশ্য আমাদের নয়, একটি মানুষকে পরিপূর্ণ সুস্থ করার উদ্দেশ্য আমাদের। আর একটি মানুষকে পরিপূর্ণভাবে সুস্থ করতে হলে অবশ্যই তার জেনেটিক হোমিওপ্যাথিক চিকিৎসা ছাড়া একটি মানুষ কখনোই সুস্থ হবে না। যে পথ ডাক্তার শ্যামল কুমার দাস দেখিয়ে দিয়ে গেছেন, আবারও বলবো, ডাক্তার শ্যামল কুমার দাস নতুন কোন পথের কথা বলেননি, তিনি বলেছেন ডাক্তার স্যার হ্যানিম্যানেরই পথ নতুন ভাবে আমাদেরকে চেনাচ্ছেন। এই রোগীতে কানে শোনা ভালো হচ্ছে না, আমার লাইসেন্স দিলাম, তার কপালের ব্যথা খিচুড়িটা অনেক কমে গেল, কিন্তু কানে শোনা, পড়া মনে রাখার কোন উন্নতি নেই, পড়াশোনা সেই আগের মতো, স্কুলে যাওয়ার ইচ্ছাটা ওই মাঝে মাঝে, কলেজে যাওয়ার ইচ্ছাটা মাঝে মাঝে ইচ্ছা হয়, ইচ্ছা হয় না, কিন্তু এই বিষয়গুলো আগের মতোই থেকে গেল। তাই আমি তাকে শরীরনাম প্রয়োগ করি। শরীরনাম প্রয়োগ করার পরে দেখুন, আগের যে ওষুধটা শরীরনাম প্রয়োগ দিলাম, এখন এর কি হয়, কপালের ব্যথাটা আর ওঠে না, খিচুড়িটা একেবারেই নেই, খিচুড়িটা একেবারেই নেই, কানে শোনা একটু একটু শুরু হলো, কিন্তু সমস্যা হলো তার শরীরে, পায়ে ভয়ঙ্কর ব্যথা হলো, এত ব্যথা যে ব্যথার যন্ত্রণায় সে কান্নাকাটি শুরু করে দিল। দিন রাত যখন তখন আমাকে ফোন দিচ্ছে যে দেখুন এই ব্যথার যন্ত্রণায় ও তো বাঁচে না, পা টিপে দিতে হচ্ছে, আঘাত করতে হচ্ছে, এরকম ব্যথার যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু কেন এমন হলো, আমার শরীর নাম কি করলো? রোগীলিপি করার সময় এই লক্ষণটা তারা আমাকে বলেনি, বা আমার লেখার মতো নাই যে তার এরকম ব্যথা আছে, যে ব্যথাটা হলো কোথায় থেকে। আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম, আমার শরীর নাম কি একে এরকম ব্যথা করে দিল, তাহলে আমার এই শরীর নাম থেকে এখানে কি ভুল। তার বাবা মাকে ডাকলাম, দেখুন আপনারা একটু আসুন। তারা আসার পরে জিজ্ঞাসা করলাম ওর ছোটবেলা থেকে এখন পর্যন্ত আর কি কি রোগ হয়েছিল। হ্যাঁ, আপনাকে বলা হয়নি, ওর যখন ৭-৮ বছর বয়স ঠিক সেই সময় এই ব্যথাটা ছিল, ভয়ঙ্কর ব্যথা ছিল, অনেক চিকিৎসা করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে ঘুরে আমার এই মেয়ের এই ব্যথাটি ভালো হয়েছিল। আপনি এমন কি ওষুধ দিলেন যে ওষুধের কারণে আমার মেয়ের সেই ব্যথাটি আবারও ফিরে এসেছে। তাকে আমি বললাম দেখুন, তাহলে আপনার কাছে আমার আরেকটু মজার কিছু জানার আছে, ভাই দেখেন আমরা ব্যথায় বাঁচি না, আমার মেয়ের জীবন যাচ্ছে, আর আপনি মজার জিনিস জানতে চাচ্ছেন। আপনি হাসতে পারেন আমার মেয়ের এই কষ্ট দেখে? আমি হাসছি না, এই মজা সেই মজা নয়, এই মজাটা হলো আপনাকে বোঝানোর জন্য। দেখেন আপনার মেয়ের যে আজকের এই যে মির্গি, এই যে চোখ টিপ টিপ করা, চোখে দেখে না, কানে শোনে না, ও পড়াশোনার মনোযোগ নেই, পড়া মনে রাখতে পারে না, এই বিষয়গুলো কি ওর এই ব্যথা হবার আগে থেকে ছিল? বললো না, ওর ব্যথা হবার আগে এরকম সমস্যা ছিল না, ওর ছোটবেলায় খুব ভালো ছিল, ভালো পড়াশোনা করছে, ৭-৮ বছর আগে ওকে যা বলতাম তা মনে রাখতে পারতো, আর এই খিচুড়িটা ছিল না। বললাম দেখেন, এই যে আপনি ওষুধ দিয়ে ব্যথা ভালো করেছেন, এই ব্যথাই আজকে এই মির্গি রোগ রূপে ধারণ দেখা দিয়েছে। এখন ও ওখান থেকে ব্রেন থেকে সরে আসছে, এখন হলো পায়ে চলে আসছে। আপনারা একটা আলোচনা করুন, ওর একটা ইসিজি করুন, বা কি বল
ওর পরীক্ষা করুন, এমআরআই করুন, দেখুন যে ওর এই যে পরীক্ষা করাটা, ইজি করলে দেখবেন যে ওর ব্রেনের মধ্যে টিউমারটা নেই, এমআরআই করলেও দেখবেন যে ব্রেনের টিউমার নেই, সিটি স্ক্যান করলেও দেখবেন যে ওটা নেই। এইটা হলো সেই ব্যথা। তাকে পরীক্ষা করে প্রমাণ করা হলো যে তার ব্রেনে আর ওই সমস্যাটা নেই। তারপরে বাবা মা বুঝে নিল যে ঠিক। আমি বললাম তাহলে তো আমার মজার বিষয় এটা। বলে হ্যাঁ, আপনার তাহলে মজার বিষয়। এখন হলো এই যে চোখে দেখা দেখছে, তার কানে শোনাটা ভালোভাবে হচ্ছে না, এখন আমার সময় সেই উপযুক্ত ওষুধ দেবার। তার সমস্ত লক্ষণ অন্নকূলে না যাওয়া, আমি যেভাবেই নেই না কেন, তার গরম কাতর, পিপাসা বেশি, ঘাম বেশি, ঝাল লবণ প্রিয়, পায়খানা ক্লিয়ার না, প্রস্রাব দুনালা হয়, প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাবের জ্বালা হয়, সন্দেহ প্রবণ, রাগ বেশি, রাগ চেপে রাখে, মনে করে সে হাঁটলে পা ভেঙে পড়বে, বর্ষায় বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি, ঘুমাসলেই স্বপ্ন। আমি যদি এই লক্ষণগুলোর উপর ওষুধ দেই তাহলেও কিন্তু আমার সোজা আসে। আর আমি যদি দেখি যে ছোট্টবেলা থেকে সে পরিবার কেন্দ্রিক, আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কেন চাকরি করবা? আমি আমার বাবা মাকে দেখবো, আমার বাবার কোনো ছেলে নেই, আমরা দু বোন, এক বোনের বিয়ে হয়ে গেছে, আমি যেহেতু আছি, আমি যদি একটা চাকরি করি তাহলে আমি আমার বাবা মাকে সবসময় দেখতে পারবো, আমি বাবার ছেলে হয়ে দাঁড়িয়ে যেতে পারবো। এই যে পরিবার কেন্দ্রিকতা, এই যে কম কথা বলা, তখন তাকে আমি সোজা প্রয়োগ করি। তাহলে আমরা যেভাবে আসি না কেন, আমরা যারা স্যার হ্যানিম্যানের নির্দেশ পালন করার জন্য ডাক্তার শ্যামলকে স্যারকে অনুসরণ করি, তারা কি ভুল করি? আপনারা একবার বিবেচনা করে দেখবেন যে আপনারা যদি এই লক্ষণে রোগীকে ওষুধ দেন তাহলে রোগীর কি হতে পারে, আর আমরা যদি এভাবে দেই তাহলে কি হতে পারে। এই রোগীর কানে শোনা এখন আর কানের কোনো সমস্যা নেই, সে কানে শুনতে পারে, সে তার পড়াশোনা এখন মনে রাখতে পারে, সে কলেজে যাতে তার আর কখনোই পিছটান থাকে না। তার খিঁচুনি নেই। এই যে একটি মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসলো, এটাকে আদর্শ আরোগ্য বলে। যে আরোগ্যটা স্যার হ্যানিম্যান বলছেন যে তোমাকে এই আরোগ্যটা করতে হবে, আর আমরা কি করছি? তার লক্ষণ পেলেই একটা ওষুধ, না লক্ষণ পেলেই একটা ওষুধ হতে পারে না। ওষুধটা অবশ্যই একটা বিবেচনা থেকে দিতে হবে। আমরা সেই ওষুধটা যদি যথেষ্ট বিবেচনা করে না দেই তাহলে কি হয়? তাহলে মানুষটি আরো বেশি জটিল রোগে আক্রান্ত হয়। আর একটা মানুষকে আমরা যদি জটিল রোগে আক্রান্ত করে দেই, এর দায়ভার কিন্তু আমাদেরকে নিতেই হবে। আমরা যখন বিবেচনা করি না যে হ্যাঁ লক্ষণ পেলেই ছুঁড়ে দিলাম, যার ফলে যখন এই রোগীটা সারে না, তখন আমরা কি করি? মাদার, ফাদার, সিস্টার ইত্যাদিকে পাশে টানি। কেনই পাশে টানা? তাদের বিরুদ্ধে আপনাদের বলা নাই কেন? যত বলা আমাদের বিরুদ্ধে, শ্যামল কুমার দাসের বিরুদ্ধে। শ্যামল কুমার দাস অর্গানানের কোথায় মানেনি সেইটাকে কিন্তু তারা ধরে দিতে পারছে না। আপনারা কেন পারছেন না যে আমরা এই সূত্রটা মানিনি? এই জন্য বলবো আসুন আমরা সত্যিকার হোমিওপ্যাথ হই, সত্যিকার হোমিওপ্যাথির মাধ্যমে পৃথিবীর মানুষকে সুস্থ করার চেষ্টা করি, আমার বাংলাদেশকে আমরা সুস্থ করার চেষ্টা করি। যদি হোমিওপ্যাথিতে এই সুস্থ হয় তাহলে সত্যিকার অর্থে একটি মানুষ সুস্থ হবে। কেমন সুস্থ হয়?
তারও একটি উদাহরণ দিয়ে আমি আজকে শেষ করে দিব। সেটা হচ্ছে একটি মেয়ের প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, এত ব্যথা যে ব্যথার সময় সে ভুলে যায় সে বেঁচে আছে না মরে গেছে। তার শরীরে কেটে গেলেও সেই সময় বোঝে না। এই মেয়েটি মা আমাকে বলল যে দেখুন বাবা, আপনার এখানে নাকি অনেক দুষ্ট ছেলে ভালো হয়। আমি আমার মেয়ে একটু গোপন কথা আপনাকে বলতে চাই। ওকে তো মাথা ব্যথার ওষুধের জন্য নিয়ে আসছি, আপনি একটু, আপনাকে আমি একটা গোপন কথা বলবো, এটা আপনাকে খুব পার্সোনাল ভাবে গোপন রাখতে হবে। ঠিক আছে মা, ডাক্তার কখনোই আপনার গোপন কথা আরেকজনকে বলবে না। এই মা বললেন দেখুন আমার মেয়ে মাস্টার্সে পড়ে, ও প্রেম করে এমন একজন মানুষের সাথে যার ছেলে ডিগ্রিতে পড়ে। একটা মেয়ে মাস্টার্সে পড়ে, তার প্রেম হয়েছে একটা ডিগ্রিতে পড়া ছেলের বাবার সাথে। যদি এই ছেলেটার সাথে হতো তাহলে কিন্তু বলার ছিল না। বলার হলো এই যে একটা অসম, একটা মেয়ে কেন বুদ্ধি হলো না যে একটি বয়স্ক মানুষের, তার বয়স 25, সে 50 বছরের বেশি বয়সের একটি মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, কেন? এই প্রেমটা অসম, এটা আসলে প্রেম নয়, এটা ব্রেনের ভুল। হ্যাঁ, একটা সমবয়সী অথবা তাদের একটা বয়সের যে বাধা আছে, যে একটা ছেলে মেয়ে, এটা হতে পারে, এইখানে ওষুধ কাজ করবে না। কিন্তু যেখানে ওষুধ অসম, এটা তো হবার কথা না। এটা একটা মেয়ে একটা মাস্টার্সে পড়ে, তার যথেষ্ট বুদ্ধি থাকার কথা, যথেষ্ট জ্ঞান থাকার কথা, সে কিন্তু বোঝে যে এই কাজটা তার ঠিক না। আমি বললাম মাকে দেখুন আপনি কাউকে শাসন করেননি? বলে বাবা ওকে বুঝিয়েছি, ও বোঝে, ও বলে যে এটা আমার ঠিক না, কিন্তু কেন আমি তাকে দেখলে থাকতে পারি না, এই জন্য তারা আমাকে অনেকভাবে শাসন করছেন, বেঁধে রেখেছেন, তালাবদ্ধ করে রেখেছেন, মেরেছেন, অনেকভাবে শাসন করার পরেও সে যখন কিছু হচ্ছে না, তখন এই মাথা ব্যথার ওষুধের সাথে ওই মা বললেন যে তাকে ওষুধ দিন। এই মেয়েটি একটা শ্যামল কুমার দাস আবিষ্কৃত পথে শুধু মাথা ব্যথাতে যায়নি, সেই অসম প্রেম থেকে সে বেরিয়ে আসতে পেরেছে। একটা সময় আমাকে বলল যে আপনি কি আমাকে এরকম কোন ওষুধ দিচ্ছেন? আমার কেন জানি মনে হচ্ছে যে আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমি ওনার বের হতে আসতে পারছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ, আমার এই ওষুধ আপনাকে সত্যিকার অর্থে বুদ্ধি বানিয়ে দিবে। যে বুদ্ধিটা যদি মনে হয় যে এটা আপনার জন্য পারফেক্ট, তাহলে আপনি ঠিক আছে, আর যদি মনে হয় যে না, তাহলে আপনি ফিরে আসবেন। একটা সময় সে বলল যে সত্যি আমি ভুলেছিলাম। তাহলে দেখুন, একটা মানুষের শুধু রোগ সারা নয়, একটা মানুষকে মানুষ বানানো এই হোমিওপ্যাথ। আর ডাক্তার শ্যামল কুমার দাস হ্যানিম্যানের সেই পথটাই শুধু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আসুন আমরা সকলে মিলে হ্যানিম্যানের সেই পথটাকে আরো বেশি উজ্জ্বল করি, এবং ডাক্তার শ্যামল কুমার দাসকে আমি একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী বলি। আপনারাও বলুন, আপনারাও প্রমাণ করুন। আমার তো বিশ্বাস আমি আগামী 1 থেকে 2 বছরের মধ্যেই ডাক্তার শ্যামল কুমার দাসকে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী প্রমাণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আপনারাও সেই কাজে নিজেদের অবদান রাখবেন। আজকে আলোচনা আমি এখানেই সমাপ্ত করব। আজকে আপনাদের কাছে আমি কিছু শুনবো এই আশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।